এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ অভিযোগকারী আইনজীবী গাজী এম.এইচ. তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। গতকাল ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম এ আবেদন দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামিরা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে তাহলে এই তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে, এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরে যে কোনো সময় পারেন। যখন এটা করবেন সাথে সাথে তখন এটি ট্রাইব্যুনালের একটি মিস কেস নাম্বার পড়বে। আর যদি ওনারা এটা না করেন তাহলে ওনারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেন, তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দিবেন। জাতিসংঘের অর্থায়ন ও তত্ত্বাবধানে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ, এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আলোচনা হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের জন্য অনেক সংস্থা রয়েছে, তাদের সহযোগিতাও নেওয়া হবে। Key areas of work that we've already agreed to is supporting young people and their voices in Bangladesh, to promote the human rights agenda and the investigation that was agreed by Dr. Yunus yesterday evening. We welcome every brand of your country to come to Russia with ready-made garments. You know that Russia is assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী আমিনা হীরা, যুক্ত হচ্ছে তার সাথে। হীরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমি গতকাল জানিয়েছিলাম যে অনেক দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে, এবং আজও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে অনেকেই এখানে আসছেন। প্রথমেই জাতিসংঘের বাংলাদেশে যিনি সমন্বয়কারী রয়েছেন আবাসিক গোয়েন লুইস, তিনি এসেছিলেন, তিনি সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ শেষে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল বিকেলে তার কথা হয়েছে এবং এর বাইরে বাংলাদেশে জাতিসংঘের কিছু সংস্থা রয়েছে যারা বিভিন্ন মানবাধিকার রিলেটেড কাজ করে, তাদেরকে আসলে এই তদন্ত করার জন্য তারা বলবে, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে গোয়েন লুইস বলেছেন বাংলাদেশে বর্তমান যেই পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে, এটি তিনি আশাবাদ করেছেন। এছাড়াও পরবর্তীতে এসেছেন রাশিয়ান অ্যাম্বাসেডর মন্টিটস্কি, তিনিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতের শেষে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তখন তিনি যেটি জানিয়েছেন যে বাংলাদেশের সাথে রাশিয়ার যে যুদ্ধের আগে থেকেই যে সম্পর্ক ছিল 1971 সালের এবং যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সেই সম্পর্ক যে সরকারি আসুক যেই থাকুক সে সম্পর্ক অব্যাহত থাকবে এবং বাংলাদেশের সুদৃঢ় সুন্দর ভবিষ্যৎ কিন্তু তিনি কামনা করেন, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে জাপানের রাষ্ট্রদূত
কিমিনোরি, উনিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন। তো সাক্ষাতে সবসময় আসলে এগুলো সৌজন্য সাক্ষাৎ। উর্মি, আপনাকে জানাই এই সাক্ষাৎগুলো আসলে দু দেশের যে দ্বিপক্ষীয় সম্পর্কগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা এবং ভবিষ্যতে আরও দ্বিপক্ষীয় সম্পর্কগুলোকে জোরদার কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তো এর পরবর্তীতে আমি যতটুকু জানি যে সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতেরও আসার কথা রয়েছে। তো তারা প্রত্যেকেই আসলে এটি একটি রুটিন বৈঠক, নতুন সরকার এলে নতুন মন্ত্রী বা উপদেষ্টা কেউ যদি আসে সেক্ষেত্রে তারা বৈঠক করেন, এটি তেমনই একটি বৈঠক। তো বৈঠকে সব দেশের সাথেই বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেটিকে আরও কীভাবে জোরদার করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো উর্মি, আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও বৈঠকের এতটুকুই আপডেট আছে। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকের কর্মসূচির বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আমিনা হীরা। রাজধানীর পল্টনে এক রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। এরপর ফাতেমা খাতুন নামে একজন নারী বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশনা দেয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশু পরিবার 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের উপর শুনানি হবে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ষোড়শ সংশোধনী রিভিউ বিষয়ে সরকারের দিক নির্দেশনা জানা প্রয়োজন। এ কারণে সময় চান তিনি। পরে আপিল বিভাগ অবকাশকালীন ছুটির 1 সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেন। পনেরো আগস্ট ঘিরে রাজনৈতিক পরিস্থিতি যেন সহিংস রূপ ধারণ না করে সেজন্য ধানমন্ডি 32 সহ আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দেশের পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয় সেজন্যই সকাল থেকে এ অবস্থান কর্মসূচি বলে জানিয়েছেন শিক্ষার্থী ও জনতা। এদিকে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছেন শিক্ষার্থীরা। আমাদের কোনো মূল টার্গেট নেই, আমরা দেশের মানুষের জান মালের নিরাপত্তার জন্য আমরা আছি। আমাদের কাছে খবর আছে এখানে কেউ দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করতে পারে এবং আমাদের উপর দোষ দিতে পারে। এই সরকারের উপর, এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ছেলেদের উপর দোষ দিতে পারে। অবস্থান করছি যাতে আওয়ামী লীগ বাহিনী কোনো প্রকার নাশকতা না করতে পারে, দেশটাকে অস্থিতিশীল না করতে পারে। সেই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভলেন্টিয়ার হিসেবে, আমরা জামাত শিবিরের পক্ষ থেকে ভলেন্টিয়ার হিসেবে আমরা রাস্তায় আসি যাতে কোনো প্রকার নাশকতা না হয়, সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়। সেই কারণেই আমরা আজকে রাস্তায় আসি। 16 বছর যাবৎ সমস্ত মিডিয়া আওয়ামী লীগকে নির্যাতন করার সুযোগ করে দিয়েছে। এখনো মিথ্যারে সত্য বানাচ্ছে। তারা এখনো সেই চাটুকে, সেই স্বৈরাচার এবং সেই নির্যাতনকারী
যারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে শত শত ছাত্রকে হত্যা করছে তাদের পক্ষে দালালি করেছে শেষ দিন পর্যন্ত। এখন যে বর্তমান তাজা রক্ত এখনো শুকায় না রাজপথ থেকে, এই রক্ত শুকানোর আগেই যেটা আরো 50 বছর আগে যে একটা শোক, এটা এখন এই শোক আমরা পালন করতে দেব না। আমরা বাংলার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা এই স্বৈরাচারকে পতন করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে কখনো এই বাংলায় স্বৈরাচারের জায়গা হবে না। শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহবুব সৈকত, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, ছাত্রদলের অবস্থান কর্মসূচি বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আর তাদের দাবিগুলো কি কি? উর্মি, ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষের অথবা বাঙালির চেতনার যে জায়গা সেটি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছে, অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ। যজ্ঞ চালানো হয়েছে এখানে, যে সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের সঠিক বিচারের দাবিতে এবং ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা বিচারের দাবিতে এবং বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মীকে খুন করা হয়েছে তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে ছাত্রদল এখানে অবস্থান নিয়েছে। সেই সাথে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতেও আমাদের বারবার হামলা এবং চালানোর সাথে এবং বিতাড়িত করার ক্ষেত্রে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, সেজন্য ছাত্রদল রাজপথে রয়েছে। অনেক ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অনেক নেতাকর্মী কিন্তু এখানে একসাথে হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এখানে আছে নাসিরউদ্দিন নাসির। আপনারা একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই অবস্থান, আপনি যদি একটু আমাদের পাশে আসতেন, আপনাদের এই কর্মসূচি কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে এবং এই কর্মসূচি পরবর্তী আপনাদের কি কর্মসূচি নিয়ে আগাবেন আপনারা? আপনি দেখেছেন যে এই কর্মসূচি আমরা আজকে ঐতিহাসিক শহীদ মিনারে এই খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে, এই যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যে ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে ঐতিহাসিক শহীদ মিনারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণ অবস্থান কর্মসূচি শুরু করেছে। এটি বিকাল নাগাদ চলবে এবং যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিচার শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলমান থাকবে। এবং আপনাকে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই, গত 1 যুগেরও বেশি সময় ধরে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে এদেশের গণমানুষের আপসীন নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এবং আপনারা জানেন যে 2008 সালে বিডিআর বিদ্রোহের সময় 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে এবং 2018 সালে একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে কিভাবে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গণহত্যা করেছে এই খুনি হাসিনা সরকার। সুতরাং প্রত্যেকটি এই গণহত্যার বিচারের দাবিতে ঐতিহাসিক শহীদ মিনারে আমাদের এই গণ অবস্থান শুরু হয়েছে আজকে থেকে এবং যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপনাদের কি চিন্তা বা কি দাবি? দেখুন, যেহেতু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার পূর্বে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে ছাত্র সংগঠন হিসাবে আলাপ আলোচনা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা নিজেরা কাজ করছি। সুতরাং আমরা মনে করছি একটি দ্রুত সময়ের মধ্যে শিক্ষার পরিবেশ নিশ্চিত সত্ত্বে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। আসলে আপনি শুনতে পেলেন যে আমরা যদি এই দিকটা একটু দেখাই, অনেকেই কিন্তু জাতীয় পতাকা হাতে, অনেকেই হচ্ছে দলীয় পতাকা হাতে কিন্তু এই অবস্থান কর্মসূচিতে আসলে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শাখা এবং ইউনিক বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দরা কিন্তু আসলে বসে আছেন। তারা তাদের যে একদিক থেকে পুরো শহীদ মিনার প্রাঙ্গণই বলা যায় যে নেতাকর্মীদের পদচারণায় মুখর। তারা কিছুক্ষণ পর তারা বিপ্লবী গান
আবৃত্তি সেগুলো করছে এবং তাদের যারা নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীদের কিন্তু তারা উৎসাহ দিচ্ছেন এবং সেই উৎসাহ আমরা দেখেছি এর আগে ঢাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে বাইতুল মোকাররমের উত্তর এবং দক্ষিণ গেটে আশেপাশে কিন্তু বিএনপি ঢাকা মহানগরীর কিন্তু অবস্থান কর্মসূচি আমরা দেখেছি। তো সব কিছু মিলে পরবর্তী যে সংবাদগুলোতে রয়েছে সেই সংবাদে হয়তোবা আমরা পরবর্তী যে অবস্থান কর্মসূচির কী সংবাদ রয়েছে আমাদের দর্শকদের জন্য সেই বিষয়গুলো আসলে তুলে দিতে পারবো। একই সাথে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি আজকে তাদের দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং পাশাপাশি কিন্তু জানেন যে শাহবাগেও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। তো এখনকার এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সংবাদ, পরবর্তী সংবাদে আরও জানিয়ে দেব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রদলের কর্মসূচি বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি রংপুরে। সেখান থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও জনজীবন পরিস্থিতি কেমন দেখছেন? যে উর্মি, আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সারা দেশের সাথে রংপুরেও কিন্তু যে বৈষম্য বিরোধী যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি তারা পালন করছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কের একেবারে বাস স্ট্যান্ডে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে আসলে সমন্বয়ক থেকে শুরু করে এখানে স্থানীয় যে শিক্ষার্থীরা তারা কিন্তু যোগ দিয়েছেন। সেখানে কিন্তু তারা আসলে আমরা দেখেছি যে পুরো বাস স্ট্যান্ডে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে আমরা একটু দেখাতে চাই যে যারা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে এখানে আসলে কি কারণে অবস্থান তাদের আমরা জানতে চাই। আসলে আজকে তো আপনাদের অবস্থান কর্মসূচি, আসলে এই অবস্থান কর্মসূচি কি কারণে আপনারা একটু যদি বলতে। আবু সাঈদ হত্যা এবং সোহাগ হত্যার বিচারের দাবিতে আজকে পীরগঞ্জের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজকে এখানে অবস্থান কর্মসূচি দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত আবু সাঈদ সোহাগ হত্যার বিচার সহ যত শহীদ আমাদের থেকে চলে গেছেন, যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, এই বিচারগুলো না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে ছাত্র সমাজ এবং আপামর জনগণ রাজপথে থেকেই তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আমরা একটু জানতে চাই যে এই যে অবস্থান কর্মসূচি আমরা জানতে পেরেছি যে কোনো ধরনের যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে কারণে আসলে এই অবস্থান কি আসলে সে কারণে যে আমরা পীরগঞ্জে আমরা যতটুকু তথ্য পেয়েছি একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। আমরা পীরগঞ্জে বিশৃঙ্খলা করতে দিব না। পীরগঞ্জ একটা শান্তির জায়গা। পীরগঞ্জে আমরা সম্প্রীতি সবকিছু ভুলে গিয়ে আমরা একটা সম্প্রীতি এখানে স্থাপন করতে চাই। পীরগঞ্জের শান্তি আমরা স্থাপন করতে চাই। আমাদের কাছে তথ্য ছিল পীরগঞ্জে একটা বিশৃঙ্খলা হবে, আমরা এই বিশৃঙ্খলা পীরগঞ্জে করতে দিব না ইনশাআল্লাহ। আর একটু শুনতে চাই যে বিশৃঙ্খলা আসলে করবে, আপনারা কি কতক্ষণ সারাদিনেই থাকবেন এখানে? অবস্থান কতক্ষণ পর্যন্ত থাকবে? জি, আসলে আমরা জানতে পারছি যেহেতু বিশৃঙ্খলা হবে, সেজন্য আমরা আমাদের ভাইদেরকে নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা এখানে সারাদিন থাকব এবং কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা হতে দেব না, কঠোর হস্তে প্রতিহত করব। জি, যেমনটা শুনছিলেন যে আসলে এখানে যারা আসলে বৈষম্য ছাত্র বিরোধী অর্থাৎ যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা যারা যেটি বলছিলেন যে আজকের দিনটি অর্থাৎ এই যে আবু সাঈদ সহ এই পীরগঞ্জে আরও একজন সে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সোহাগ, এই দুইজনের আসলে হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা এই বাস স্ট্যান্ডে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত রংপুরের কোথাও কিন্তু যে আসলে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু শিক্ষার্থীরা একেবারে তাদের যে অবস্থান কর্মসূচি সে কারণে কিন্তু তারা অবস্থান করছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা যে তাদের অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক। 2 সিটির 172 জন কাউন্সিলরের মধ্যে 18 জন বিএনপিপন্থী। ওই 18 জন ছাড়া অধিকাংশ জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। আবু সাইদ উপর রিপোর্ট। দেশে পট পরিবর্তনের পর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা যেমন লাপাত্তা, তেমনি লাপাত্তা অসংখ্য কাউন্সিলররা। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, কারণ যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা তারা কোনো কিছুই পাচ্ছেন না, বরং বিড়ম্বনার শিকার হচ্ছেন।
এ থেকে পরিত্রাণ পেতে গেলে কি করা দরকার নগরবাসী সেই পরামর্শ দিয়েছেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ছোট্ট একটি প্রতিবেদন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর এখন কোথায় তা জানেন না কর্পোরেশনের কর্মকর্তারা। 2 সিটির 172 জন কাউন্সিলরের মধ্যে 18 জন বিএনপিপন্থী। ওই 18 জন ছাড়া অন্যরা অফিস করলেও অধিকাংশ জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রাপ্তি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যে আমাদের জন্ম নিবন্ধনটা ভালো মতো পাওয়া হচ্ছে না, অফিস বন্ধ আসলেই মানে সবাই ঘুরে যাচ্ছে এই অফিসের জন্য। অনেক দিন ধরে বন্ধ আছে, মনে করেন যে আমরা যাইতে পারতাছি না। কাউন্সিলে সার্টিফিকেট দেয়, এটা দেয়, এটা নানানটা কাউন্সিলের কাছে অনেক কিছু আছে। তো নতুন বিদ্যুৎ সংযোগ নিতে যাবেন বা ওয়াসার সংযোগ নিতে যান, যাই কিছু আপনি নাগরিক অধিকারগুলো আদায় করার জন্য একজন কাউন্সিলরের ভূমিকা সবচেয়ে বেশি। এই ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন এই যে কাগজপত্র এগুলো আমাদের জন্য গোছাইতে হলে কষ্ট হচ্ছে। কাউন্সিলররা দ্রুত অফিস আদালত করার জন্য, নগরবাসীকে সেবা দেওয়ার জন্য আমি অনুরোধ করব দেশবাসীর পক্ষ থেকে তারা যাতে মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষকে সেবা দেয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নগরীর যত্রতত্র পড়ে আছে আবর্জনা, ইটপাটকেল ও গৃহস্থলী বর্জ্য। শিক্ষার্থীরা নিজের উদ্যোগে অনেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করলেও বেশিরভাগ এলাকায় ফুটপাত, সড়ক বিভাজক, সড়কবাতি এখনও অকেজ হয়ে পড়ে থাকলেও নেই জনপ্রতিনিধিদের খবর। কোনো কোনো অফিসে তালা ঝুলতে দেখা গেছে। অফিস তো তালা মারা না, আমরা তো যে 1টা পর্যন্ত থাকি, আমাদের যে মশার ডিউটি। নাগরিকদের সেবা নিতে আসতেছে এটা ভাই আমরা বলতে পারি না। আমরা মশার ওষুধ দিই, আমাদের কাজ হচ্ছে আমরা মশার ওষুধ দিয়ে চলে যাই। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান। বুধবার অনলাইন মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওয়াসার এক কর্মকর্তা। পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম খান। 2009 সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে 7মবারের মতো ওই পদে আরও 3 বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।